শুভেচ্ছা দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। আমরা জানি যে বাংলাদেশ সারা পৃথিবীতেই পরিচিতি পায় তার নানান রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে, এবং বন্যা আমাদের দেশের একটি নৈমিত্তিক বিষয়। প্রতি বছরই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় প্লাবিত হয়। আমরা এখন যখন কথা বলছি তখনও বাংলাদেশের উত্তরাঞ্চলে নতুন করে বন্যার প্রকোপ দেখা দিয়েছে। আমরা আজকে আলাপ করব বন্যা, মানবতার জীবন এবং মানসিক স্বাস্থ্য প্রসঙ্গে। সুপ্রিয় দর্শক, আমরা বন্যার সাম্প্রতিক যে অবস্থা সেটি বোঝার জন্য আমরা আমাদের একজন সহকর্মীর সাথে যুক্ত হচ্ছি। তিনি লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন, আমাদের সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ বকুল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি ডক্টর মুশতাক, শুনছি। জি, আপনি একটু আমাদেরকে সাম্প্রতিক সাম্প্রতিক যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে ওখানে এখন কি অবস্থা বিরাজ করছে লালমনিরহাটে, কেমন দেখছেন? মানুষের যেই কষ্ট সেটি কোন পর্যায়ে পৌঁছেছে ওখানে এখন? ডক্টর মুশতাক, গত 3 দিন থেকে কিন্তু তিস্তায় বন্যা চলছে। টানা 3 দিন বৃষ্টিপাত হয়েছিল, যার পরে এই এলাকার যে বৃষ্টির পানি এবং উজানের ঢল, সেটার ফলে কিন্তু 3 দিনের প্লাবিত। তো গতকাল রাত থেকে কিন্তু অনেকটা বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, পানি কিন্তু নেমে গিয়েছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু গতকাল 1 বুক পরিমাণ পানি ছিল। এখানে মানুষ যাতায়াত করতে এবং এখানে থাকতেও পারেনি, এখান থেকে চলে গিয়েছিল। এখানে যে বাড়িঘর রয়েছে সেগুলোর যদি একটু চিত্র দেখাই, এটি ছিল একটি বাড়ি, এবং এখানে গতকাল বন্যা মোটামুটি একটা ভালোভাবেই তাণ্ডব চালিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে স্রোতের ঘা এখনো কিন্তু দেখা যাচ্ছে, বাড়িঘর সব ভেঙে চুরে গেছে। এবং এখানকার মানুষ যদি বলি যে এই বাড়ির মানুষজন কিন্তু বাড়ি ছেড়ে চলে গিয়েছে, এবং তাদের এই মুহূর্তে, যদিও বা পানি নেমে গিয়েছে কালকে রাতে, এই মুহূর্তে এসে এই বাড়িতে অবস্থান করা কিন্তু সম্ভব নয়। স্বাস্থ্যগত বিভিন্ন ঝুঁকি রয়েছে। আরেকটু তথ্য দেই, বন্যার পানি নেমে যাওয়ার ফলে বন্যা পরবর্তী কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেয়, বিশেষ করে স্বাস্থ্যগত দিকগুলো। খোসপাসরার পরিমাণ বেড়ে যায়, চুলকানি পরিমাণ বেড়ে যায়, ডায়রিয়া, আমাশয়, এগুলো রোগ কিন্তু শিশুদের এবং বয়স্কদের দেখা দিয়েছে। এবং যেহেতু বন্যার পানিগুলো খুবই নোংরা থাকে, যার কারণে পরিবেশটাও কিন্তু নোংরা হয়ে পড়ে, যার কারণে মানুষের ফুসফাসরা এবং চুলকানির কিন্তু বেশি হচ্ছে। এবং মানুষজন চেষ্টা করছেন যে বিভিন্নভাবে এগুলোর প্রতিষেধক নেবার। আমি সাধারণ মানুষদের সাথে সকাল থেকে কথা বলছিলাম, তারা বলছেন যে যেহেতু এই বন্যার পানি কিছুটা নেমে গিয়েছে বাড়িঘর থেকে, যার পরিবেশ কিন্তু স্যাঁতস্যাঁতে হয়ে পড়েছে, নোংরা হয়ে পড়েছে, এবং তারা চেষ্টা করছেন এগুলো পরিষ্কার করবার। কিন্তু সাধারণত তারা চেষ্টা করছেন দিয়েই পরিষ্কার করবার, কিন্তু স্বাস্থ্যগত যে ঝুঁকিগুলো রয়েছে, জীবাণুনাশক, সেগুলোর আসলে প্রাপ্যতা না থাকায় তারা কিন্তু তেমন কিছু করতে পারছেন না। এবং তারা বলছেন যে তারা যেহেতু এগুলোতে বন্যা এবং ভাঙনে অভ্যস্ত, বন্যা চলে গেলে তারা কিন্তু এই স্বাস্থ্যগত ঝুঁকি নিয়েই বসবাস করবে না, এবং আবারও নিজেদেরকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। মুশতাক, অনেক অনেক ধন্যবাদ মাহফুজ বকুল, কৃতজ্ঞতা জানাচ্ছি সর্বশেষ অবস্থা আমাদেরকে জানানোর জন্য। আমরা আপনার কাছ থেকে বর্তমান একটি চিত্র পেলাম যে কি ঘটেছে ওখানে বন্যায়। আমরা এখন স্টুডিওতে আসি। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের যে বিষয় বন্যা, মানবতার জীবন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞকে যুক্ত করেছি। আমাদের সাথে যুক্ত হচ্ছেন অনলাইনে ডাক্তার তাজদিক হাসান। তিনি মানসিক স্বাস্থ্যকর্মী ও গবেষক, এবং তিনি গবেষক ডিজিটাল মেন্টাল হেলথ, মোনাশ ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া। ডক্টর তাজদিক হাসান, স্বাগত আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। আমাদের সাথে স্টুডিওতে আছেন মাহমুদা মহসিনা বুশরা, তিনি সাইকোথেরাপিস্ট অ্যান্ড ট্রেনার, সিটি হসপিটাল। মাহমুদা মহসিনা বুশরা, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি প্রথমে ডক্টর তাজদিক হাসান আপনার কাছে আসতে চাই। আমরা একটি প্রতিবেদন দেখছিলাম একেবারে লাইভ, এখন যে ঘটনাটি ঘটছে লালমনিরহাটে, এটি নিশ্চয়ই অনেক জায়গার চিত্র। বন্যা যখন হয় আমরা জানি যে মানুষজন তাদের ঘরবাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়, আবার তাদের ফিরতে হয়, নতুন করে শুরু করতে হয় অনেক কিছু। এই যে একটি চক্রের মধ্যে মানুষজন যায়, তার সেই সময়টায় কিন্তু তাদের অর্থনৈতিক দুরবস্থা থাকে, তাদের শারীরিক স্বাস্থ্য, তাদের ঘরবাড়ি নাই, এটি একটি বিরাট রকমের চ্যালেঞ্জ। এরকম একটি সময়ে মানসিক স্বাস্থ্য কেন গুরুত্বপূর্ণ, এবং কি কি রকমের মানসিক ঝুঁকি এই সময়টায় তৈরি হতে পারে? থ্যাংক ইউ ভেরি মাচ মুস্তাক ভাই, আপনি প্রশ্নটা এত সুন্দর করে করেছেন। আমার 10 বছর আগে একটা গবেষণা করা ছিল। আপনি জানেন যে আমি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের যেই একটা ডিপ্লোমা আছে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট, যেটা করেছি। সো ওখানে একটা গবেষণার প্রেক্ষিতে আমাদের কথা বলতে হয়েছিল ডিজাস্টার অ্যাফেক্টেড পপুলেশনের সাথে। সো ওখানকার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। এক্স্যাক্টলি এই প্রশ্নটা এসেছিল একজন পলিসি মেকারের মুখ থেকে, যে আপনারা কথা বলছেন মানসিক স্বাস্থ্য মানে পাগলদেরকে নিয়ে, তাই তো? সো যখন
বন্যা দুর্গত মানুষদেরকে আমি শেল্টার দিতে পারছি না, খাবার দিতে পারছি না, ওষুধ পৌঁছাতে পারছি না, আর আপনি আসছেন মিয়া পাগল নিয়ে কথা বলতে। তো এটা হচ্ছে আমাদের দেশের একটা খুব কমন ট্রেন্ড, এবং মজার ব্যাপার হচ্ছে 10 বছর পার হয়ে গেছে এই গবেষণাটার পর, আমার এখনো কিন্তু সিচুয়েশনটা পরিবর্তন হয়নি। আমরা আমরা জানি যে আমরা এখনো পাল্লায় যখন মাপতে যাই তখন আমরা ইকোনমিক লস বা আমরা যেই বাড়িঘর ভেঙে যাচ্ছে, আমাদের যে একটা সম্পত্তিগত লস হচ্ছে, সেটাকেই বড় করে দেখছি। অবশ্যই সেটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এবং আপনি যখন প্রশ্নটা করছিলেন মোস্তাক ভাই এত সুন্দর করে, এখানে আসলে উত্তরগুলো আছে। যখন বন্যা হচ্ছে তখন প্রথমেই কিন্তু আমাদের যেই মানে যে স্ট্রাকচারাল ক্ষতি, যেটা পানি আসছে, স্পেশালি গ্রামাঞ্চলের কথা যদি আমি বলি, সেখানে ধান ক্ষেত ভেসে চলে যাচ্ছে, তারপরে একটা বিশাল ইকোনমিক লসের মুখোমুখি পড়ছে, বাড়িঘর থেকে তাদেরকে বের হয়ে যেতে হচ্ছে, অনেকের বাড়িঘর চিরতরে চলে যাচ্ছে পানির সাথে, এবং নদী ভাঙন হয়ে একবারে যে শেষ সম্পত্তিটুকু থাকে ছোট্ট একটা জমি, সেটাও চলে যাচ্ছে। তার মানে একটা ভয়াবহ রকমের শক, একটা ভয়াবহ রকমের মানবেতর পরিস্থিতি কিন্তু তাদের তৈরি হচ্ছে। তো এই যে সোশ্যাল ইনসিকিউরিটি, এর পাশাপাশি কিন্তু বন্যা বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর ঘটনা ঘটে, ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে, বা বড় মানুষের অনেক সময় দেখা যাচ্ছে যে সাপের কামড়ে বন্যার মধ্যে অথবা পানিতে ডুবেও মৃত্যু ঘটছে। আমরা কিন্তু রিসেন্টলি যে বন্যাটা নোয়াখালী লক্ষ্মীপুর ওই সাইডটাতে হয়েছে, কুমিল্লাতে, আপনারা দেখেছেন যে কতগুলো লাশ উদ্ধার করা হয়েছে। তো যখন এই প্রিয় মানুষগুলো মারা যায়, সেটাও কিন্তু একটা ভয়াবহ রকমের মানবিক বিপর্যয়ের জায়গা ক্রিয়েট করে ফেলে। সো বন্যাটার শুরুতেই একটা যেটা হয় যে হঠাৎ যে ফ্ল্যাশ ফ্লাড যদি হয়ে থাকে, যেটা আমাদের কুমিল্লা ওই অঞ্চলটাতে হয়েছে, তারা একদমই প্রিপেয়ার্ডই ছিল না। সো এটা প্রথমেই একটা শক তাদেরকে দিচ্ছে। আমি একদম টার্মগুলো উল্লেখ করছি, তাদের ডিনায়ালও হয় যে না এটা হতেই পারে না, অনেকে মনে করছে আমার 2 দিনের মধ্যে পানি নেমে যাবে, কিন্তু পানি নামছে না। সো বিভিন্ন ধরনের অনিশ্চয়তা তাদের মধ্যে কিন্তু ভয়, আতঙ্ক এই জায়গাটা ক্রিয়েট করছে। এটাকেই ধীরে ধীরে ডেকে নিয়ে আসছে। যদি আমি অ্যাংজাইটির কথা বলি, অ্যাংজাইটি ডেভেলপ করছে। যাদের মধ্যে আগে থেকেই বিষণ্ণতার কোনো সিমটম ছিল, সেখানে কিন্তু বিষণ্ণতা চলে আসছে। অনেকের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সিও ডেভেলপ করে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হয় সেটা হচ্ছে ট্রমাটিক রেসপন্স। মানে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হতে গেলে তো একটা সময় লাগে, ওই পর্যন্ত যাওয়ার আগেই কিন্তু যে একটা ট্রমাটিক স্ট্রেস রিয়াকশন সেটা কিন্তু হয়। তার মানে তার যেই সোশ্যাল বা ইকোনমিক ডিস্ট্রেস যেটার কথা আপনি বলছেন, সেটা কিন্তু টেনে নিয়ে আসছে তার সাইকোলজিক্যাল ডিস্ট্রেসকে, এবং এই ডিস্ট্রেসগুলোই কিন্তু বিভিন্ন ক্লিনিক্যাল কন্ডিশনের দিকে টান নিচ্ছে। আমি কিন্তু বলছি না যে বন্যা হওয়া মাত্র সে ডিপ্রেসড হয়ে যাবে, বন্যা হওয়া মাত্র সে পিটিএসডি পেশেন্ট হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। এখানে অনেকগুলো সাইকেল আছে। ইম্প্যাক্টটা যখন হচ্ছে, তারপর ইমিডিয়েট, ইন্টারমিডিয়েট, আস্তে 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 করে কিন্তু আগাতে থাকে। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকনলেজ করা যে এখানে মানসিক স্বাস্থ্য সমস্যা হতে পারে। বন্যা বা যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে, সেটা যদি একদিনের বা 1 ঘন্টার একটা সাইক্লোনও হয়, সেখান থেকেও হতে পারে। পাশাপাশি দুর্যোগ শব্দটা যখন আমরা বলছি, সেখানে কিন্তু ম্যান মেড ডিজাস্টারও হতে পারে, এবং সেটার সাথেও কিন্তু মানসিক স্বাস্থ্যের একটা খুব স্ট্রং সম্পর্ক আছে। আমার মনে হয় মোটামুটি এই এছাড়া একটু করে একটা লাইন শুধু বলে রাখি, রাইট, যেটা যেটা কিন্তু মানসিক মানে এই বন্যা পরবর্তী সময়ে বিভিন্ন কনটেক্সটে দেখা গেছে। আরেকটা খুব মজার ব্যাপার, মজার এই সেন্সে বলছি যে এই প্রাকৃতিক দুর্যোগ যখন কেটে যাচ্ছে, তখন কিন্তু মানুষ মাদক থেকে শুরু করে বা সিগারেটের, একদম লিটারেচারে আছে, এই জিনিসগুলো হতাশা কাটানোর জন্য যখন গ্রহণ করে, সেটা কিন্তু তাকে আরো কোনো পরবর্তী আরো বড় কোনো মানসিক স্বাস্থ্য সমস্যার দিকে নিয়ে যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাসদিক হাসান বিষয়টি এত বিশদভাবে বর্ণনা করার জন্য। এবং এটি কেবল ওই সময়কার মানসিক স্বাস্থ্যের বিষয় না, যখন আমরা ওখান থেকে বের হয়ে আসি তারপরও কিন্তু আমাদেরকে নানান সংকটের দিকে নিয়ে যেতে পারে। আমি আসি স্টুডিওতে ডক্টর বুশরা আপনার কাছে, যে এই যে প্রসঙ্গটা আমরা আলাপ করছি, একটা আমরা যে ভিডিওটি দেখলাম অথবা সাক্ষাৎকারটি যেটা দেখছিলাম, আমাদের একজন সাংবাদিক সহকর্মী জানাচ্ছিলেন, সেখানে আমরা অনেকগুলো মানুষের উপস্থিতিও দেখেছি, এবং তাদের অবস্থা থেকে আমরা বুঝতে পারছি যে অর্থনৈতিকভাবে তারা হয়তো অত বেশি সচ্ছল না। এই যে মানুষগুলো, তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি কিন্তু বাংলাদেশে আমরা সামাজিকভাবে সবসময়ই খুব অবজ্ঞা করে আসি। আমরা ভাবতেই পারি না বেশিরভাগ সময় যে যারা একটু দরিদ্র মানুষ অথবা শিক্ষার দিক থেকে যারা একটু পিছিয়ে আছেন, তাদের বুঝি মানসিকভাবে কোনো অসুবিধা হতে পারে। এই জায়গাটা কি একটুখানি বলবেন যে আমাদের দেশের মানসিক স্বাস্থ্যের যেই স্বীকৃতি, যেটা সেখানেও কি এক ধরনের একটা বৈষম্য বিরাজ করছে কিনা? ধন্যবাদ ডক্টর মোস্তাক। আমি ডক্টর, আপনি যেরকম না আমিও সেরকম ডক্টর না, আমি সাইকোথেরাপিস্ট। একটুখানি এখানে সংশোধনের জায়গাটা ছিল। তো হ্যাঁ, ভিডিওটা যে দেখছিলাম, দেখার পর যেটা মনে হয়েছে, আমরা যে জায়গাটা দেখি, এমপ্যাথির জায়গাটা দেখি, তো সেই জায়গাটা আমি একটু ফোকাস করে তারপরে আসছি যে সিচুয়েশনটা কেমন। আমি আমাকে আসলে ওখানে দাঁড়ানো অবস্থায় দেখেছি। আমি ওখানে দাঁড়িয়ে আছি, এবং এই যে মানুষগুলো সামনে পানি জমে আছে, তারপরে ঘর ভেতর কিছু নাই, হ্যাঁ,
আমি যখন এই জায়গাটায় বন্যা একটা তাসদিক বললো যে শুরু করলো যে হচ্ছে হঠাৎ করে চলে আসে একটা শক, এখানে যখন এই যে পানিটা সরে গেল তখন আমি আসলাম, আসার পর আমি কি দেখলাম, আমার কি কিছু আছে? যখন আমি দেখছি যে আমার কিছু নাই, হ্যাঁ, তখন আমার কি লাগে? একটা শূন্যতা, একটা হেল্পলেসনেস ফিলিং কাজ করে। এবং ওই জায়গাটায় যেটা হচ্ছে কি করব এখন কি হবে, হ্যাঁ, এই যে তাদের মধ্যে একটা কি হতাশা, যে আদৌ আসলে আমি এটা কোন জায়গা থেকে শুরু, তো প্রশ্নই আসে না, কিন্তু এগুলো আমি গোছাবো কি করে, গোছাবোর চিন্তাটা কিন্তু সে করে এখানে করে। এবং ওই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু চিন্তা করে যে আমি আসলে কি নিয়ে গোছাবো। যে অনেক বিষয়গুলো তার যে বলেছে না যে আমার কাছের মানুষ চলে যাচ্ছে, শুধু কাছের মানুষ তো না, এখানে আমার সব চলে গেল, সবই চলে গেল। এই যে এত বড় একটা হারানো, নতুন করে যে এখানে আমি আনবো, আমি এখানে দাঁড়ায় তো আমি আমার পায়ের নিচে তো মাটি নাই, আসমানও কিন্তু নাই আমার উপরে, তাহলে আমি আসলে থাকবোটা কোথায়? এই যে একটা পরিস্থিতি, যে এই পরিস্থিতিতে আমি যদি এখানে থাকতাম আমি কেমন করে চিন্তা করতাম। আমার এই যে একটু সাইডে রাখা মানসিক স্বাস্থ্যটাকে আমি কখনো কি ওই জায়গাটায় যে দাঁড়িয়ে দেখেছি আসলে আমার কেমন লাগবে? যদি ওই জায়গাটায় দাঁড়াই তাহলে ফিল করব যে মানসিক স্বাস্থ্যের প্রয়োজনীয়তাটা কতটুকু। এই যে মানুষটা উঠে দাঁড়াবে, তার হাতে কিচ্ছু নাই, একটাবার চিন্তা করে দেখেন যে আমি আসলে খাবো কি। তো প্রথমে তার যেটা দরকার এখানে তো দরকার যে হচ্ছে যে প্রত্যেকটা জিনিস আমি গুছাবো, সেই সাহসটা তো থাকে না। এই পাশে এসে একটা মানুষ এরকম করে জাস্ট ধরবে, এটাও কিন্তু তার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এখন দেখা গেল পুরা দেশ আমরা অনেক খুব ভালো লেগেছে যেবার সম্প্রতি বন্যাটা যেটা চলে গেল, এখন যেটা হয়েছে যে আমাদের দেশবাসী সবাই কিন্তু পাশে দাঁড়িয়েছিলাম আমরা, খুবই ভালো লাগতো টিএসসির জায়গাগুলো চিন্তা করতে, মানে অটো চোখ দিয়ে পানি বের হতো। তো সেই জায়গাগুলোতে যে আমরা যে পাশে দাঁড়িয়েছি কেন, এইটা হচ্ছে সাহস দেওয়া। আমার সবসময় যে আমাকে অনেক কিছু দিয়ে দিতে হবে তা না, আমরা ভেঙে যাই, আমরা ভেতরটা চুরমার হয়ে যায়, শুধু হারিয়ে যাওয়া, এই হারিয়ে যাওয়ার শূন্যতা একদম হয়। একটা ফ্যামিলির একটা মানুষ চলে যেতে পারে, মেনে নেওয়া যায় নর্মালি যদি স্বাভাবিকভাবে যায়, কিন্তু যে মানুষটার চোখের সামনে সব চলে গেল, মারাত্মক একটা ফিলিং। তো আমার কাছে মনে হয় যে আমরা আসলে মেন্টাল হেলথ নিয়ে কাজ করছি, আমরা প্রথম দিককার মানুষ তো টুকটুক করে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছিলাম। তো এই যে ২৫ বছর সম্ভবত হবে মানসিক স্বাস্থ্যের যাতায়াত বাংলাদেশে, মানে আমরা আসলে কথা একটু একটু করে বলি, তো আসতে এখানে এরকম হয়েছে, আজকে আমরা এখানে টক শো করছি, তাই না? তো সেই জায়গাটাই হচ্ছে যে এই জায়গাটায় যদি আমি একটুখানি দাঁড়াই, সুস্থ মানুষ সবাই বলছে যে মেন্টাল হেলথের আমরা রিসার্চ করার সময় না আমরা একটা আইডিয়া নিয়ে নিই যে এত% মানুষের মানসিক সমস্যা রয়েছে। আদৌ কি তাই? আমার কি মন খারাপ হয় না? আমার কি সারা দিনের মধ্যে একবারও মন ভাঙে না? তাহলে আমার কি দরকার নাই, ইচ্ছে করে না কেউ একজন আমার এখানে এসে হাত রাখুক, নাহলে বলুক আমি তোমার পাশে আছি? এই যে এই জায়গাটা যদি হয়, যারা পলিসি মেকার তাদের কি খারাপ লাগে না? হ্যাঁ, আমরা আসলে এটাকে স্বীকৃতি দিতে চাই না। এই স্বীকৃতি দেওয়ার আগে আমি বলবো যে আমাকে ওই জায়গাটায় নিয়ে যাওয়া। আমি কাজ করছি বন্যার্থদের নিয়ে, আমি কাজ করছি যারা আন্দোলনে আহত আছে তাদের সাথে কাজ করছি। হ্যাঁ, যখন ওখানে যে দাঁড়াই, যারা আমার সাথে ভলেন্টারি কাজ করে ওদেরকে প্রথম ওখানে দাঁড়ায়, অনেকে চলে আসে, সবাই আসলে কাজ করতে চায়, ওদেরকে প্রথম নিয়ে এসে আমি কিন্তু একটা জাস্ট হচ্ছে একটা ছোট্ট একটা ভিজুয়ালাইজেশন করায় ফেলি যে তুমি চোখটা বন্ধ করো, দেখো তো তুমি এইখানে কেমন লাগছে। যখন তুমি এখানে যাচ্ছ একটা অন্ধ মানুষের মতো কিন্তু আমি এখানে যাচ্ছি, আমি কিন্তু জানি না ওই মানুষটাকে কোথায় ধরলে ভাল লাগবে, সেই জন্য আমি ওই জায়গাটা তাকে প্রথম নিয়ে যাই ইন্টারনালাইজ করার জন্য, এমপ্যাথেটিক হওয়ার জন্য। এমপ্যাথি আমরা মুখে বলি এমপ্যাথি হয় না কেন, এমপ্যাথি হবে কোত্থেকে? আমি তো তার ওই জায়গাটা ফিল করি না।
তো এইভাবে যদি আমরা ফিল করি না, তাহলে আমার কাছে মনে হয় যে আরও বেশটা উঠে আসবে। মানসিক স্বাস্থ্য, হ্যাঁ এখন আমি বলবো পুরা দেশে মানসিক স্বাস্থ্য হচ্ছে হট কেক। সবাই কাজ করতে চায়, কিন্তু ডিপার লেভেলে কাজ করতে গেলে তখন তাদেরকে আরও এডুকেটেড হতে হবে, তাকে একটু অনেস্ট হতে হবে। যে কেউ মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলে একটা সার্টিফিকেট হাতে নিয়ে বলতে পারে না, কারণ ডক্টরের মতোই যে হচ্ছে একটা নাপা, যদি আমি পেট ব্যথার জায়গায় যদি আমি নাপা দিয়ে ফেলি ওইটা ভালো হবে না। আর মানসিক স্বাস্থ্যের ওই জায়গাটা আছে যে আমি যদি একটা কথা যদি খালি একটু রং হয়ে যায় আমার, তাহলে আমরা ওই জায়গায় যাব। তো আমি বলছি যে আপনি যখন চিন্তা করবেন, যারা এই যে ফিল্ডে চলে যাচ্ছেন, ঠিক ওই জায়গাটায় যে শুধু জাস্ট ফিল করা যে আমি যদি এখানে থাকি আমার নাই, আমরা যে আমার নাই ওই জায়গাটা দিতে পারলে আমার মনে হয় মানসিক স্বাস্থ্যটা এখানে চলে আসবে এবং তাদেরকে আসলে সত্যিকার অর্থে সহযোগিতা করার সুযোগ তৈরি হবে এখানে। ডক্টর তাজদিক হাসান, আমি এই প্রসঙ্গ ধরে একটু বলে, খুবই চমৎকারভাবে মহসিনা বুশরা বলছিলেন যে কিভাবে আসলে আমাদেরকে সহযোগিতার হাত বাড়াতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা যখন এরকম বন্যা দুর্গত এলাকা অথবা অন্য প্রাকৃতিক দুর্যোগ যখন হয়, সাইক্লোন হয় বা ঘূর্ণিঝড় হয়, সেই সময়টা যখন আমরা যাই মানুষকে সহযোগিতা করতে, আমরা কাপড় চোপড় নিয়ে যাই, খাবার দাবার নিয়ে যাই, ওষুধপত্র নিয়ে যাচ্ছি, কিন্তু এই যে সহমর্মিতার যেই প্রসঙ্গটা, যে তাকে একটু সাহস দেওয়া, তাকে বোঝানো যে আমরা আপনার পাশে আছি, এই জায়গাটা যদি আমরা সত্যিকারভাবে করতে চাই, তাহলে আমাদের কী রকমের উদ্যোগগুলো নেওয়া দরকার, এবং আমাদের যেই দুর্যোগের জন্য যে প্রিপেয়ারনেসের যেই বডিগুলো আছে যারা কাজ করে, তারা আসলে নিজেদেরকে কিভাবে একটু রিস্ট্রাকচার করবেন যাতে এই বিষয়টা তারা মাথায় রাখতে পারেন। অ্যাবসলিউটলি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমার মনে হয় এটা আমাদের যেই অ্যাডভোকেসি যে আমরা করছি মানসিক স্বাস্থ্য নিয়ে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সেটার জন্য প্রথমত হচ্ছে মোস্তাক ভাই, যেমন যখন ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে সেখানে কিন্তু যারা ডিরেক্টলি ইম্প্যাক্টেড হচ্ছেন, অ্যাফেক্টেড পপুলেশন, তাদের এক ধরনের রেসপন্স, যারা ইনডিরেক্টলি হচ্ছেন, আমরা কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে লাইভ দেখো অ্যাফেক্টেড হচ্ছে। আপনার যদি মনে থাকে, যখন নোয়াখালী বা লক্ষ্মীপুরের ওই সাইডটাতে বন্যাটা আসলো, তখন একটা এআই জেনারেটেড ছবি, বা এআই জেনারেটেড না, একটা বাচ্চা পানির মধ্যে আছে, সবাই কিন্তু ইম্প্যাক্টেড হচ্ছে, পুরো বাংলাদেশ একদম তখন কেঁপে উঠেছে ছবিটা দেখে। সো জিনিসটা হচ্ছে, তার মানে মানসিক যে বিপর্যয়টা, সেটা কিন্তু যারা এক্সপিরিয়েন্স করছে তাদেরও যেমন হচ্ছে, যারা দূরে আছেন তাদেরও কিন্তু হতে পারে, যারা ভলান্টিয়ার তাদেরও হতে পারে। বুশরা আপু সেই প্রসঙ্গটা এনেছেন। তো আমাদেরকে এই সবগুলো টার্গেট পপুলেশনকেই কিন্তু মাথায় রেখে দুর্যোগ ব্যবস্থাপনায় মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার ব্যাপারটাকে আনতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যদি এখন একতরফা বলে দিই যে আমাদের একটা হটলাইন ক্রিয়েট করতে হবে, নাম্বার দিয়ে আমাদেরকে অবশ্যই, যাতে তারা সরাসরি যোগাযোগ করতে পারেন। প্রশ্ন হচ্ছে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাবে কিনা ওই সময়টাতে, বা কারেন্ট থাকবে কিনা। যদি কারেন্ট না থাকে, ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় বন্যা দুর্গত এলাকাতে, তাহলে কিন্তু তারা সেই হটলাইনটা যদি আমরা ক্রিয়েটও করি, তাহলে কিন্তু আমরা সেই সেবাটা দিতে পারবো না। সো আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে অবশ্যই একটা যদি কনসোলিডেটেড একটা নাম্বার, একটা হটলাইন নাম্বার থাকে কোনো একটা জায়গা থেকে, সেটা যতক্ষণ কারেন্টটা থাকছে, ইলেকট্রিসিটি বা মোবাইলটা তাদের হাতে থাকছে, তারা সেই সেবাটা নিতে পারছেন। এখন যারা সেবা দিতে যাচ্ছেন, এখানে কিন্তু কয়েকটা ফেজ আছে। একদম ইমিডিয়েট যেটা রেস্কিউ ফেজ, এরপরে রিকভারি, রিকনস্ট্রাকশন, তিনটা জায়গাতেই কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে যাতে মানসিক সেবাটা আমরা দিতে পারি। রেস্কিউ ফেজে কিভাবে, আমরা যখন মেডিকেল টিম ফর্ম করি, আমাদের ডাক্তাররা কিন্তু অসাধারণ সাহসের পরিচয় দেন প্রত্যেকবার। তারা বন্যা দুর্গত এলাকাতে যাচ্ছেন, একদম কোমর পর্যন্ত পানি নিয়ে বসে কিন্তু তারা সেখানে রোগী সেবা প্রদান করেন। সেখানে আপনি কখনোই দেখবেন না একজন সাইকিয়াট্রিস্ট নিজ উদ্যোগে যদি যান তিনি যান, কিন্তু আলাদা করে গভর্নমেন্ট পর্যায়ে বা নন গভর্নমেন্ট থেকে যারা যাচ্ছে, তারা কিন্তু একজন সাইকিয়াট্রিস্ট বা একজন সাইকোলজিস্ট বা একজন সাইকোথেরাপিস্ট বা মিনিমাম মানসিক স্বাস্থ্যের নলেজটুকু আছে, এরকম কাউকে কিন্তু নিয়ে যান না, বা সেই কালচারটা আমাদের তৈরি হয়নি। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যারা এখন কাজ করছেন, আমি অনুরোধ করব, নিশ্চিত করবেন যাতে একজন মানসিক স্বাস্থ্য সেবা প্রদানকারী এই টিমটার অংশ হন, এবং যে অ্যাসেসমেন্টগুলো করা দরকার ওই মুহূর্তে, যেটা একদম আর্জেন্ট, অ্যাকিউট মেন্টাল হেলথ ক্রাইসিস যদি কারোর হয়, নাহলে কিন্তু সেটা সুইসাইডের মতো ভয়ঙ্কর একটা বিপর্যয়ের দিকে চলে যেতে পারে। এটা একটা। এরপরে যখন আমরা রিকভারি ফেজের দিকে যাচ্ছি, সেখানে তো একদম স্পষ্টভাবে একটা আমরা প্ল্যান তৈরি করে নিতে পারি যে একটা প্রোটোকলের থ্রুতে, ডিস্ট্রেস প্রোটোকলের থ্রুতে যে আসছেন, তাকে আমাদের রেফারেল দিয়ে কোথাও পাঠাতে হবে কিনা, সেখানে টেলিমেডিসিন বা টেলিসাইকিয়াট্রি দিয়ে তখন কোনো সেবা দেওয়া যেতে পারবে কিনা। আমি ধারণা করে নিচ্ছি যে যখন এই ফেজটা চলে আসবে, বন্যাটা থেমে যাবে, তখন হয়তো মোবাইল নেটওয়ার্ক বা ইলেকট্রিসিটি নেটওয়ার্কটা আবার পুনর্বাসিত হয়েছে, এবং সেখান থেকেই আমরা
আমরা সেবাটা প্রদান করতে পারছি। সব থেকে গুরুত্বপূর্ণ মোশতাক ভাই, আমার মনে হয় বুশরাপু আমার সাথে একমত হবেন, যেটা হচ্ছে আমাদের জাতীয় যে দুর্যোগ ব্যবস্থাপনা প্ল্যান, আমাদের যেই দুর্যোগ ব্যবস্থাপনা যে প্রত্যেকটি পলিসি আছে, সেখানে মানসিক স্বাস্থ্যকে স্পষ্ট করে জায়গা দিতে হবে। এটা কিন্তু আমাদের একদম প্রত্যেকটা স্টেজে, যে আমি যাতে এটাকে ইগনোর করে আমি যদি মানসিক স্বাস্থ্যকে সাথে না নিয়ে আগাতে থাকি, তাহলে কিন্তু আমরা কখনোই সেই জায়গাটাতে পৌঁছাতে পারবো না। কারণ এটা শুধুমাত্র বন্যার পরবর্তী 3 মাস বা বন্যা পরবর্তী 1 বছরের সাথে কানেক্টেড না। একটা বাচ্চার যে এই ট্রমাটার মধ্যে দিয়ে যাচ্ছে, যে এটার মুখোমুখি হয়েছে, এটা কিন্তু সারা জীবন সে ক্যারি করতে পারে। এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী সমস্যা তার মধ্যে ক্রিয়েট করতে পারে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা মৃত্যু কোনো পরিবারে, সেই মৃত্যুটার রেশ কিন্তু সারা জীবন ধরে তারা টানতে পারে। সো এই জিনিসটাকে মাথায় রেখে আমাদের পুরো যে প্ল্যানটা, এখানে আরেকটা জিনিস আমি বলে রাখতে চাই, আমাদের যেই মানসিক স্বাস্থ্য নীতি, আমরা কিন্তু খুব লাকি এই জায়গাটাতে বাংলাদেশে আমাদের মানসিক স্বাস্থ্য নীতিটা আছে, অ্যামেন্ডেড হয়েছে 2018 সালে, পাশাপাশি মেন্টাল হেলথ স্ট্র্যাটেজিক প্ল্যান আছে। এই স্ট্র্যাটেজিগুলোর মধ্যেও কিন্তু ন্যাচারাল ডিজাস্টার এবং মেন্টাল হেলথের জায়গাটাকে খুব সুন্দরভাবে ডিফাইন করা হয়নি। সো এখন যেহেতু আমরা সংস্কারের কথা বলছি, আমার মনে হয় যে সংস্কারের একটা জায়গা এটাও হতে পারে, কিভাবে আমরা মানসিক স্বাস্থ্য নীতি বা মানসিক স্বাস্থ্যের যে স্ট্র্যাটেজিক প্ল্যানটা আছে 10 বছরের, সেখানে আমরা ন্যাচারাল ডিজাস্টার এবং আমি ইনক্লুড করব যে কোনো ধরনের ডিজাস্টার, ম্যানমেড ডিজাস্টার, যেমন যেই জুলাই প্রোটেস্ট আমরা দেখেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী, বা এখনো কিন্তু বিভিন্ন জায়গাতে ল অ্যান্ড অর্ডারের যে পুরোপুরি এস্টাবলিশমেন্টটা হয়নি, এই দুর্যোগগুলোতেও মানসিক স্বাস্থ্য যাতে একদম সেন্টারে থাকে, সেভাবে কিন্তু আমাদেরকে সংস্কারটা করতে হবে। ধন্যবাদ। আমরা যাচ্ছি মাহমুদা মহসিনা বুশরা আপনার কাছে। আমরা বন্যার সময় যে ঘটনাটা ঘটে, একটা যে জায়গাগুলোতে বন্যা হচ্ছে সেখানে মানুষ, আপনিও বলেছেন এবং অভিজ্ঞতাও তাই, সব কিছু মানুষ হারিয়ে ফেলে। তার ঘরের যত জিনিসপত্র ছিল, স্মৃতিচিহ্ন ছিল, সেগুলো ভেসে যায়। তারপর জীবনের লস, যেটি কেউ মারা যাচ্ছে, সেটি তো ঘটছেই। এই যে জিনিসপত্র হারিয়ে যাওয়া, জীবন থেকে একটা বিরাট অংশ চলে যাওয়া, এটি তো এক ধরনের বড় রকমের শূন্যতা তৈরি করে। তাহলে মানুষ যখন আবার নিজের পায়ে দাঁড়াতে যাবে, তখন সেই সময়টায় কিভাবে সে নিজেকে প্রস্তুত করবে, কি শক্তি সে নিজের ভিতরে নেবে এবং কিভাবে নিজেকে সে আবার পরবর্তী জীবনের জন্য প্রস্তুত করবে, এই বিষয়ে আপনাদের দৃষ্টিকোণ থেকে, মানসিক স্বাস্থ্যকর্মীর দৃষ্টিকোণ থেকে আপনারা কি রকমের পরামর্শ দিতে পারেন? আচ্ছা, ধন্যবাদ মোশতাক। এই জায়গাটায় যে মানে যে বর্ণনাটা আপনি দিলেন, যে সব হারিয়ে গেছে, আমরা দেখলাম, দেখছি, শুনছি, তো সেই জায়গাটায় হচ্ছে যে জিনিসপত্র হারিয়ে যায়, জিনিসপত্র কে করে? আমি করি। কিভাবে করি? আমার দক্ষতা দিয়ে করি, তাই না? আমি আমার ঘর, আমার সংসার, আমার কি বলে এটাকে, অর্থনৈতিক যে অবস্থান, তারপরে সামাজিক অবস্থান, এটা কে করে? আমার অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু আমি করি, তাই না? তো এই জিনিসটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে মানুষ হারিয়ে যাওয়া। দুইটা পার্ট। মানুষ হারিয়ে যাওয়ার যে পার্টটা, এই পার্টটা আসলে পূরণ করার মতো না। এটা লস, বিশাল বড় লস। হ্যাঁ, আরেকটা জায়গায় এই জায়গাটা মানুষকে প্রতিস্থাপন করা যায় না, যে ও নাই, আমি আর বিপরীতে আরেকজন মানুষ এখানে রাখলাম, এটা কখনো সম্ভব না, তাই না? চিরতরে এটা লস। এই জায়গার সবচেয়ে বড় কষ্ট যে জায়গাটা, যে ন্যাচারালি আমরা মানতে পারি না, কারণ এটা ন্যাচারাল ডেথ না। সে জায়গাটায় সময় নেওয়া এবং নিজের সাথে যে ফিলিংগুলো হয়, সেই ফিলিংগুলোকে অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা আর কি। হ্যাঁ, আর গ্রহণ করা এবং ফিলিংটাকে অ্যাভয়েড না করে ফিলিংটার সাথে থাকা। কি হচ্ছে আমার ফিলিংগুলো? যে হারিয়ে গেছে, আমার কষ্ট হচ্ছে এবং তার শূন্যতা আমার চারপাশে, তাই না? এবং মনে হচ্ছে যে কেন চলে গেল, মানতে পারি না। এই যে মানতে পারি না, তখন আমরা যেন যারা আশেপাশে থাকি, তারা কিন্তু খুব সুন্দর করে পলিশ করতে থাকি, হয়েছে, মেনে নাও, কি করবা, আমাকে বলছে মেনে নাও। যে এরকম হয়েছে মেনে নাওটা বলছে, আমি কি পারবো মেনে নিতে? আমার বাবা চলে গেলে, আমার সন্তানটা চলে গেলে পারবো না। কিন্তু তাহলে করণীয় কি? ওই জায়গাটায় সময় নেওয়া, সময়ের সাথে এটা ম্যানেজ হবে। তার হচ্ছে বেশ, মানে আমরা যদি বলি যে আমরা গ্রিফ প্রসেস বলি,
তো সেই জায়গাটাতে হচ্ছে কি সময় নিয়ে আস্তে আস্তে প্রথম হচ্ছে মানবো না, তর্ক করব, কেন হলো, সৃষ্টিকর্তার সাথে আমার অভিমান হবে যে এটা কি, কেন দিয়েছে এই বন্যা, এটা তো উনার হাতে, কেন দিল। হ্যাঁ, এখানে বার্গেনিং বেশ কিছু হবে আমার সাথে, সৃষ্টিকর্তার সাথে, যে না আমি মানি না তার এই নিয়ম। এটা খুব স্বাভাবিক না? কিন্তু ওই সময় আবার আমরা আশেপাশের মানুষরা সেই তুমি তাকে ব্লেম দিচ্ছ, তাকে তো ব্লেম দিতে পারো না, তাহলে তোমার আরও পাপ হবে, তাহলে তোমার এটা হবে ওইটা হবে। সৃষ্টিকর্তা না আমাদের মতো এত বিরহম না। আমরা যদি বেসিক্যালি সত্যি সত্যি গডকে বিশ্বাস করি, ছোট জিনিস যে আমরা কত কিছু করে এখনো বেঁচে আছি, তার মানে উনি আমার চেয়েও আমাকে বেশি ভালোবাসেন। সো হচ্ছে আমরা ওই কথাগুলো বলা থেকে বিরত করি। যে যারা অনেক ধর্ম প্র্যাকটিস করেন আসলে ওনারা অনেক জানেন, কিন্তু আমার মতে আর কি যেটা হচ্ছে যে উনি মাফ করবেন কি না এটা উনি জানেন। সেটাই আমি হাত বাড়িয়ে কিন্তু চাইতে পারি যে এই মানুষটা কিন্তু যে সিচুয়েশন হচ্ছে তার কিন্তু মান অভিমান হবে, এটাই খুব স্বাভাবিক। হ্যাঁ, তাকে ওই বার্গেনিংটা করতে দেওয়া, একটা সময় সে কিন্তু এই জায়গায় ব্যাক করবে, অ্যাকসেপ্ট করবে। ওইটুকু সময় দিয়ে তার পাশে থাকা, না বলা তুমি কাঁদো না, ওর কান্না ভেসে যাচ্ছে কিন্তু আমরা বলে দিচ্ছি কাঁদো না, কি করবে সে? তখন তো সে তার ফিলিং ব্লক করছে। যখন আমি ব্লক করছি তখনই কিন্তু আমার মধ্যে বিপত্তি দেখা দিচ্ছে, ফিজিক্যালি আমার নানা ধরনের অসুস্থতা হচ্ছে, তখনই আমার শরীরে চলে যাচ্ছে। তো এই জায়গাটা যারা দেখছেন আমি তাদেরকে এই জায়গাটা বলবো যে ওইটুকু সহযোগিতা করা, তাদের সাথে কান্না করলে একটু জড়ায় ধরা, যদি জড়ায় ধরতে চায় ধরি, হ্যাঁ, যদি না ধরতে চায় অনেকে আবার ওই সময় কিন্তু সবাইকে ইগনোর করে, এরকম করে। তো আমরা ওই জায়গাটায় নেগেটিভভাবে না নেওয়া যে ভাব দেখাচ্ছে, আসলে ভাব দেখায় না, ওর মধ্যে তখন পৃথিবীর কিচ্ছু ভালো লাগে না, কাউকে ভালো লাগে না। তো ওইটুকু সময় দেওয়া, এটা হচ্ছে আমি বলবো যারা মারা গিয়েছে ওই জায়গাটায় আস্তে আস্তে ওই জায়গাটা প্রতিস্থাপন হবে না, কিন্তু মেনে নেবে, অ্যাকসেপ্ট করবে সেই জায়গাটা। এখন অ্যাকসেপ্ট করার যে বিষয়টা যারা দেখছেন ওইটা আবার অন্যভাবে নিতে পারেন। এটা হচ্ছে যে সয়ে যাওয়া এবং নেওয়া যে হ্যাঁ আছে কোথাও মৃত্যু, মানুষটার আত্মাটা চলে যায়, পুরো মানুষের মেমোরি কি আমার কাছ থেকে চলে যায় যেটা আমি ধারণ করতে পারি সম্মানের সাথে? না, ওটা থাকে, চাইলে আমরা ওটাকে রাখতে পারি। তো হ্যাঁ, এই যে কথাগুলো বলছি এটা হচ্ছে থেরাপিউটিকের পার্ট। তারপরেও হচ্ছে যে এই জায়গাটা আমরা এটুকু সহযোগিতা করতে পারি। দ্বিতীয় যে আরেকটা পার্ট বললাম যে সব চলে গেছে, ঘর হারিয়েছে, বাড়ি হারিয়েছে, অর্থ হারিয়েছে, সব কিছু হারিয়েছে। তো এই হারিয়ে যাওয়াটা হয়েছিল যেমন আমার মাধ্যমে, আমি কিন্তু শূন্য থেকে শুরু করেছি। আমার লাইফে বন্যা হয়নি না, কিন্তু আমি যখন শুরু করি শূন্য দিয়ে শুরু করি। কিভাবে করি? আমার ভেতরে কিছু স্কিল রয়েছে, কোপিং মেকানিজম রয়েছে। তো সেই কোপিং মেকানিজমগুলো যদি আমি আবার দেখতে পারি, কখন দেখতে পারি না আমি তখন সামনে, কিন্তু এই যে আমার যে দক্ষতা কখনো হারিয়ে যায় না, বিশ্বাসটা হারিয়ে যায়। আমি যে ঘরটা বানিয়েছিলাম, আমি চিন্তা করে বানিয়েছিলাম যে বাঁশ দিতে হয়, এরকম স্কোয়ার বানাতে হয়, হ্যাঁ, তো এগুলো উপার্জন কোত্থেকে আনবো? এখন প্রশ্ন সেটাও আসতে পারে, কোত্থেকে আনবো? আমি আগে প্রথম একটু ঠান্ডা হব, কান্নাকাটি, আমার তো অনেক কিছু হারিয়েছে, আমাকে একটু সময় নিজেকে একটু সময় দেওয়া, একটু শান্ত করা। এই সময়টাই হচ্ছে যে আশেপাশে যে মানুষগুলো থাকে একজন একজনের সাথে থাকা। আমরা থেরাপিস্টরা সরাসরি ওখানে যেতে পারি না, আমরা যে যেতে চাই না তা না। আমি অনেক হাহাকার করেছি, আমি যাইতে চাই, হ্যাঁ, সবাই খাবার দাবার নিয়েছে, হ্যাঁ প্রথমে এটা অবশ্যই দরকার, আমার কোনো কাজ ছিল না, কিন্তু কথা হচ্ছে আমার কাজ ছিল এটাই, জাস্ট যদি আমি হাতটা ধরে তাকে এইভাবে ধরতাম, এটা তার জন্য সাপোর্ট, খাওয়ার পাশে খাবো, যে আমার খাওয়ার কিন্তু ইচ্ছা নাই, কিন্তু আমি তখন এটা খেতাম, আমি বলতাম মেডিসিন ভালো লাগে না, আমি বেঁচে থাকতে চাই, দেন আমার খাবার কিন্তু মেডিসিনের মতোই লাগবে। মেডিসিন যখন আমরা কি কখনো চাবিয়ে খাই না, গিলে খাই। সো হচ্ছে এই জায়গাটা আমার দক্ষতা আছে, সব
দক্ষতা কিন্তু আছে। আমরা তখন ওই সময়টা নিজের থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলি। জি, আমি একটুখানি যারা দেখছেন আমি একটু বলি যে কনফিডেন্স আমরা বলি কমে যায়, আবার কেউ বলি ওভার 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 কখনো কনফিডেন্স হয় না। কনফিডেন্সের মাত্রা নাই কিন্তু এটার। ওভার যখন মনে হচ্ছে তার মানে হচ্ছে এখানে কনফিডেন্সের ঘাটতি আছে। তো এই জায়গাটা আমি বলতে চাই যে যে স্কিলটা আমার রয়েছে, মনে করেন যে একে একে 2 হয়, হ্যাঁ, খুব সহজটা, এটা আমার কিন্তু ছোটবেলায় তৈরি হয়েছে। এটা কি আমি ভুলতে পারবো? ভুলে যাই। আমি যদি বলি একে একে 5 হয়, কেউ বিশ্বাস করবে? হ্যাঁ, হতে পারে যে আমি কিছু টাকা দিলাম, দিয়ে বললাম যে আপাতত তুমি এটাকে নাও, হ্যাঁ, ওটার জন্য আমি নিতে পারি, কিন্তু মন কিন্তু আমার এটা থেকে যাবে না। এই যে এই কনফিডেন্সটা কিন্তু আছে, জাস্ট এই যে পুনরায় উদ্ধার করার জন্য আমার একটু সময় দেওয়া। সেটাই, তাহলে এই জায়গাটায় একটা বিশ্বাস স্থাপন করা নিজের উপর, এবং তো তারপর সেভাবে এগিয়ে যাওয়াটা একটা বড় রকমের বিষয়। আমরা ডক্টর তাজদিক হাসান আপনার কাছে আসি, প্রায় শেষের দিকে আমরা অনুষ্ঠানের। এই যে আমরা এখন যেই পরিস্থিতিতে আছি তার প্রেক্ষিতে যদি আমরা সামনের দিকে আমাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টাকে আমরা বন্যার কথা বলছি, কিন্তু আরও যেসব দুর্যোগ আছে বাংলাদেশে এবং আরও যেসব বিপর্যয় আছে সেই জায়গাগুলোতে যদি আমরা মানসিক স্বাস্থ্যের বিষয়টাকে অন্তর্ভুক্ত করতে চাই, তাহলে আমরা কিভাবে আগাবো? জাতীয়ভাবে আমাদের নতুন কোনো এগিয়ে যাওয়ার কোনো পন্থা আপনি সাজেস্ট করবেন কিনা আজকের অনুষ্ঠানের মাধ্যমে? থ্যাংক ইউ সো মাচ মোস্তাক ভাই, খুব ইম্পর্টেন্ট। আপনি একটা শব্দ বলেছেন অন্তর্ভুক্তিমূলক, তার মানে ইনক্লুশন, তাই না? ইনক্লুসিভ ওয়েতেই কিন্তু আমাদেরকে আগাতে হবে। প্রথম সেটা হচ্ছে আমি বলতে চাই যে এই বন্যা বা আমরা যখন মানবেতর জীবনের কথা বলছি বা ন্যাচারাল ডিজাস্টারের কথা বলছি, এখানে কিন্তু 3টা গ্রুপ সব থেকে বেশি ভালনারেবল: চিলড্রেন, ওমেন এবং বৃদ্ধ যারা আছে। সো যে কোনো পলিসি, যে কোনো ধরনের কমিউনিটি বেসড ইন্টারভেনশন বা কমিউনিটি বেসড ইনিশিয়েটিভ আমরা নিতে চাই না কেন, আমাদের কিন্তু এই 3টা গ্রুপকে একদম সেন্টারে রেখে, এবং এর পাশাপাশি যদি আমরা আরেকটু মাইনরিটি গ্রুপগুলো সবগুলোর কথা চিন্তা করি, সেটাও আমাদেরকে আনতে হবে, একদম সেন্টারে রাখতে হবে। পাশাপাশি অ্যাডাল্ট পপুলেশন বা যারা মোটামুটি সক্ষম বা পারছেন কাজ করতে, তাদেরকে আমাদের রাখতে হবে। আমি একটু বেসিকে যেতে চাই এখানটাতে। ডক্টর তাজদিক, আমরা বোধহয় আলোচনাটা একটু আজকে এখানে একটু শেষ করছি। আমরা সামনে আবার এই প্রসঙ্গটা একটু আনবো। আজকের মতো আমরা একটু বিদায় নিচ্ছি এই জায়গাটা, যেহেতু আমাদের একটু সময় কমে গেছে। আমরা ভবিষ্যতে আবার আলোচনাটি চালিয়ে যাব। দর্শক, সুরক্ষায় প্রতিদিনে আমরা কথা বলছিলাম বন্যা, মানবতার জীবন এবং মানসিক স্বাস্থ্য প্রসঙ্গে। আমরা একটু নতুন ধরনের একটি আলোচনা আসলে শুরু করলাম, এবং আমরা চাইবো যে এই আলোচনাগুলো আরও চলুক এবং মানসিক স্বাস্থ্য যে আমাদের জাতীয় নীতিমালায় আরও বৃহৎ পরিসরে অন্তর্ভুক্ত হওয়া দরকার, তার একটি ধারণা নিয়ে আমরা এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ।